হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কচুর গাছগুলাকে আমি কিভাবে ঘরের ভিতর রেখে দিয়েছি এবং কিভাবে কচুর গাছগুলাকে আমি এই ঠান্ডার মধ্যে গড়ে কিভাবে পানি দেই এবং কতদিন পর পর আমি পানি দেই, এটা আমি আপনাদের সাথে এই টিপসগুলো শেয়ার করতে চলে এসেছি। তো প্লিজ আপনারা আমার সাথে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং লাইক করতে ভুলবেন না। যারা আজকে আমার সাথে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো শুরু করছি। আমি বলে দিচ্ছি যে কচুর গাছগুলোকে আমি কিভাবে মেনটেন করে গড়ে রাখি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কচুর গাছগুলা কিন্তু আমি এই নভেম্বর মাসে ঘরের ভিতর রেখে দিয়েছিলাম। মুখিটা নিয়ে এসেছিলাম কচুটা খেয়ে, তারপর মুখিটা ঘরের ভিতর রেখে দিয়েছিলাম। তো ঘরের টেম্পারেচারে আসলে এই গাছগুলা হয়ে গেছে। তো ঘরের টেম্পারেচারে যেহেতু গাছগুলা হয়ে গেছে, তো আমি এই গাছগুলাতে এত বেশি পানি দেই না অথবা কোনো সার ব্যবহার করি না। কারণ হয়েছে সারটা ব্যবহার করলে কচুর গাছগুলা বড় হবে, তবে কচুর গাছগুলা খাওয়া যাবে কিন্তু তেমন একটা বড় হয় না। সেই কারণে আমি গাছগুলাকে বড় করে রাখি। কারণ হয়েছে যখন এপ্রিল মে মাস আসবে তখনই আমি এই গাছগুলাকে বাইরে দেব। আর যদি নতুন মুখি দিয়ে কচু গাছটা করি তাহলে দেখা যায় যে কচু আবার মুখিটা থেকে শিকড় আসতে আসতে অনেক সময় লেগে যায়। সেই কারণে আমি এই পুরাতন মুখিগুলা রেখে দিই। এগুলা কিন্তু আমার অনেক বছরের মুখি। এগুলা কিন্তু আমি বাংলাদেশ থেকে মুখিগুলা খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম। তো অনেকগুলা মুখিতে এইরকম শিকড় বের হয়েছিল, তো আমি এগুলা রেখে দিয়েছিলাম। তারপর থেকে আমি এই গাছগুলাকে এইরকম করে যে গাছগুলাকে আমি রেখে দেই প্রত্যেক বছর। সেই কারণে এই মুখিগুলা আর পচে না। তো প্রত্যেক বছর আমি এই গাছগুলা থেকে খেতে পারি। আমি একটা জায়গাতে কর্নারে রেখে দিয়েছি। তো আপনাদের যদি এরকম গ্রিন হাউস অথবা অন্য কোনো জায়গা থাকে তো আপনারা এইরকম রাখতে পারেন। আর এই গাছগুলাতে এত বেশি পানি দিতে হয় না, জাস্ট একটু পানি দিলেই হয়। 2-3 সপ্তাহ পর পর পানি দিলেই হবে। ঠান্ডার সময় বেশি পানি লাগে না, একটু একটু ওয়ার্ম পানিটা দিবেন যাতে করে শিকড়টা না পচে। সেই কারণে আর এমনিতেই কচুর উপরে তো পাতার উপর এমনিতেই পানি আসে অটোমেটিকলি। কচুতে একটা পানি কই থেকে যে আসে এটা আমি জানি না এখনো পর্যন্ত, তবে আমি দেখেছি যে কচু গাছে পাতায় এমনিতেই জোর বৃষ্টি ছাড়াই এমনিতেই কিন্তু পাতাতে পানি চলে আসে। এই যে আমাদের লন্ডনে বাইরের আবহাওয়াটা খুবই খারাপ, খুবই খারাপ। গাছগুলাকে কীভাবে অনেক বেশি বাতাস দিচ্ছে, অনেক বেশি। তো বাইরের অবস্থা খুবই খারাপ। এই সময় তো আমাদের গাছগুলা বাইরে রাখা সম্ভব না। তো আমি কিছু রোজের গাছটা আপনাদের সাথে কিছু এই যে কলম করা যেটা বলে, পুরাতন গাছ দিয়ে আবার নতুন গাছ বানানো, আপনাদের সাথে শেয়ার করতে বাইরে হয়েছে কিন্তু অনেক বাতাস। তো এইখানে রোজ গাছটা, তো রোজ গাছ থেকে আমি এই ডালগুলা কেটে তারপরে আমি এটা নিব। মানে বাইরে খুবই বাতাসের কারণে কিন্তু ফেন্সগুলা ফেলে দিচ্ছি। আগামী বছর সার করার জন্য আমি এই যে ঘরের ভিতরে জৈব সারটা আমি কিন্তু এইরকম বাকেটের মধ্যে রেখে দিই। আপনারা চাইলেও এইরকম আপনারা জৈব সারটা বানাইতে পারেন ঘরেও। তো আমি এই রোজের ডালটাকে নিয়ে এসেছি যাতে করে আমি নতুন গাছ আবার এইটাকে বানাতে পারি। সেই কারণে আপনারাও এইরকম করতে পারেন। তো আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে অবশ্যই আপনারা আমাকে
কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা প্রস্তুত থাকবেন। সবসময় আপনাদের পাশেই আছে, আপনাদের চাহিদা মতন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের যেরকম ভিডিও চান সেরকম করতে আমরা প্রস্তুত থাকি। যারা গার্ডেনিং করি আসলে এইগুলো আমরা শেয়ার করি, যাতে অনেক নতুন মানুষ যারা আছেন তারা হয়তো জানেন না গার্ডেনিং কিভাবে স্টার্ট করবেন, কিভাবে করবেন। তো তাদের জন্য আগের এই টিপসগুলা, আর যারা তো জানেন তো অবশ্যই তার কোনো প্রয়োজন নেই। তো তারপরেও ভালো লাগতে পারে আমাদের কথাবার্তাগুলো, আমাদের গার্ডেনগুলো দেখার ইন্টারেস্ট থাকতে পারে। এক একজনের এক এক রকম চাহিদা। তো আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এই গাছটা এইরকমই আমি মাটির মধ্যে রেখে দিব, আর কিছুদিন পর দেখবেন যে এই জায়গাটাতে শিকড় চলে আসছে। তো আল্লাহ হাফেজ।